এবারের পুলিশ ফাইলসে অপরাধের পটভূমি কলকাতা নয়, কলকাতা থেকে 110 কিলোমিটার দূরে ভারত বাংলাদেশ সীমান্তে কেতারচক গ্রাম। এখানেই 7 পুরুষের বাস রবিন মণ্ডলের। সকালবেলা আমার পথ আগলে দাঁড়ালি। কতদিন না বলেছি সকালবেলা যখন ঠাকুর দেবতার নাম করি তুই আমার সামনে আসবি না। সকাল সকাল আটকুড়ি মুখ দেখতে হলো গা। সারাটা দিন আমার খারাপ যা। বাচ্চা হয়নি সে কি আমার একার দোষ? হয়েছে মুখের ওপর কথা। ওরে আটকুড়ি বেটি, তোর জন্যই তো আজ আমার বংশ নির্বংশ হওয়ার জোগাড় হয়েছে। আর এখন কিনা তুই আমার ছেলের দিকে আঙুল তুলিস। তখন ছেলেকে বারবার বারণ করেছিলি, ওরে এই আবাগের বেটিকে ঘরে তুলিস না। শুনলে আমার কথা? এখন এই কাল নাগিনীর বিষে আমার বংশের প্রদীপ নিভে গেল। নমো বিষ্ণু, 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 নমো বিষ্ণু। সব আমার কপাল, না হলে এই আবাগির বেটির সঙ্গে ঘর করতে হয়। কি হলোটা কি? সকাল সকাল এত মাথা গরম করছো কেন? না, মাথা গরম করবে না। ওই শয়তানি কি না আমার ছেলের দিকে আঙুল তোলে। ওই আটকুড়ির বেটি আমার ছেলের দোষ দেয়। না, দেখছি এর একটা বিহিত না করলেই নয়। রোজ রোজ এরকম ঝামেলা আমার আর ভালো লাগে না। তাই করো, এ যন্ত্রণা আমার আর সহ্য হয় না। কোথায় এই বয়সে একটু ঠাকুর দেবতার নাম করব, নাতির মুখ দেখব, তা না এই হাড়হাবাদে আটকুড়ির বেটি জীবনটা অতিষ্ঠ করে তুললো। বললাম তো কিছু না কিছু ব্যবস্থা আমি করবই, একটু সবুর করো। এখন যাও, ওই খাবারের পুটলিটা আমায় এনে দাও। কত বেলা হয়ে গেল, এখনো পর্যন্ত মাঠেই যেতে পারলাম না। এই নাও। হ্যাঁ দাও। কথাটা যেন মনে থাকে। আরে বাবা, থাকবে থাকবে, আমি এখন আসি। দুর্গা দুর্গা। কি ব্যাপার, সকাল সকাল চোখে জল? আমি কি চাই না মা হতে? আমার কি কোনো যন্ত্রণা নেই, কোনো কষ্ট নেই? সে তো এসেছিল, রাখতে পারলাম কই? দেখো সোনালি, মার কথা গায়ে মারতে নেই। কি বলতে কি বলেছে? প্রতিদিন প্রতি মুহূর্তে ঘটা, আমি আর পাচ্ছি না। দেখো বাবা, আমার বয়স হয়েছে। বয়স হলে তো সবাই চায় নাতি নাতির মুখ দেখতে। দেখো সোনালি, আমায় ভুল বোঝো না, আমি তো বাবা মার কথা বলছি। সত্যি করে বলো তো, তুমি আর আমাকে ভালোবাসো না? না, আচ্ছা তুমি কি সব বলছো বলো তো? দেখো, আমি কি কোনোদিন কখনো তোমাকে এসব নিয়ে কিছু বলেছি? হয়তো ভগবানই চান না। দিগম্বরের নতুন করে বিয়ে দেওয়ার কথা বাপের বাড়িতে জানায় সোনালি। সোনালির বাবা এ নিয়ে তাদের আপত্তির কথা জানিয়ে দেন দিগম্বরের বাবা রবিন মণ্ডলকে। থামুন তো মশাই,
আমারে আইন কানুন দেখাতে এসেছেন? 10 বছর বিয়ে হয়ে গেল, এখনো পর্যন্ত বাচ্চা কাচ্চা হলো না, বংশ লোপ পেতে চলেছে। উনি এসেছেন আমাকে আইন দেখাতে? নিজেরাই তো দেখাশোনা করে বিয়ে করেছিল, আপত্তি করা হতো তো প্রথমে করতে পারতেন। তো এখন এইভাবে আমার মেয়েটাকে কষ্ট দেওয়ার মানে কি? কষ্ট? কিসের কষ্ট? ওকে কি আমরা জলে ফেলে দিচ্ছি? ও যেমন আছে থাকবে, কিন্তু ছেলের আমি আবার বিয়ে দিচ্ছি, এ আমার শেষ কথা। একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি বেআই মশাই, এই অন্যায় আমি কিছুতে সহ্য করব না। আপনারা যদি এইভাবে আমার মেয়েটাকে কষ্ট দেন, তাহলে থানা, পুলিশ, পঞ্চায়েত যেখানে যেতে আমি যাব, আমার বিচার চাই। যান যান, যেখানে খুশি যান, আমিও দেখছি এই বিয়ে আপনি কিভাবে আটকাতে পারেন। হ্যাঁ, মিষ্টিমুখ করুন। নিশ্চয়ই, তা তার আগে মিষ্টি মুখটা তো একবার দেখি। আয় মা। কি কি পাগলামি করছো? পাগল? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। শোনো শোনো, একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি, তুমি যদি আবার বিয়ে করতে যাও, তাহলে তাহলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। ছাড়ো, লাগছে। না না, আমি তোমাকে ছাড়বো না, এইভাবে ধরে রাখবো। দেখি দেখি আমার কাছ থেকে কে তোমাকে কেড়ে নিতে পারে। সোনালি, সোনালি, আমি তো বাবা মাকে বললাম আমি তোমাকে ছাড়বো না। ছাড়তে তো হবেই মা, সব মেয়েকেই একদিন বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হয়। কিন্তু মা, কি হয়েছে বল? ওর তো আগের বউ রয়েছে। শুনলি তো কি বলে গেলেন ওরা? ওরা ওকে বাপের বাড়ি পাঠিয়ে দেবে। ও বউটা তো বাজা, শ্বশুর শাশুড়িকে মানতেই করে না। তাছাড়া দিগম্বর ছেলে ভালো। কিন্তু মা, আমি কি পারবো মানিয়ে নিতে? পারবি। প্রথম প্রথম একটু ভয় ভয় করে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এবার আচ্ছা তোমরা শাক বাজাও ঘুরে ঘুরে সাদা কাপড় ধরুন ধরুন, আচ্ছা তো না দিলে কোনো বিয়ের কাজ হয় না। আচ্ছা জামাইয়ের মুখ থেকে পান ছেড়ে দিতে হবে, পানটা নিন, জামার মুখ থেকে পানটা ছেড়ে দিতে হবে। মুখে বুলিয়ে ফেলে বাস। আচ্ছা এরা ফুল দুটো ফুল দিয়ে দিন হাতে, সুনির্দিষ্ট করে নেবেন।
মালা দেবেন এবং ছেলের মালার ভিতর দিয়ে মেয়ে আগে মালা দেবেন ছেলের গলায়, তারপরে ছেলে মেয়ের মালার ভিতর দিয়ে মেয়ের গলায় ছেলে মালা দেবে। শুনুন শুনুন বন্ধুগণ, শুনুন দিয়ামন, ছাদলা তলায় বিয়ে ছড়া করে যায় বর্ণন। নামটি আমায় রামচন্দ্র, হিঙ্গলগঞ্জ হয় থানা, ক্যাতার চক গ্রাম হয় উত্তর 24 পরগনা। নিপারানির বিয়ে আজি তাই তো এত ঘটা, লোকের ভিড়ে বাড়ি সদর গায়ে গায়ে সাটা। এ নাও দেখো, ওইটা ওর হাতে দিয়ে দাও। এই নাও, এটা নাও। নাও তুমি দুধ ওদলানো দেখো তো। দিগম্বর, ওটা তুমি ফেলে দাও। আর ওই যে দুধে আলতে পা দাও। হ্যাঁ এসো, এখানে কাপড়ে পা দিয়ে চল। থাক মা, তুমি ওদের দাও। ভালোবাসা ভালোবাসা করে উতলে উঠছে না তোমার শয়তানি, আমি ধরতে পারবো না ভেবেছ? কি করছো? আরে বাড়িতে অনেক লোকজন আছে। শোনুক শোনুক সবাই, তোমরা সবাই মিলে আমাকে জব্দ করবে ভেবেছ না? আমি স্পষ্ট কথা বলে দিচ্ছি, তুমি যদি ওই শয়তানের ঘরে যাও আমি গলায় দড়ি দেব। পাগলামি করো না সোনালি, আজকে ফুল সজ্জা, একটা রীতিনীতি তো আছে। ফুল সজ্জা করাচ্ছি তোমার ফুল সজ্জা। ওই শয়তানের আমি গলা টিপে মারবো। আচ্ছা আচ্ছা সোনালি, আমি তো তোমাকে বলেছি, যে আমি তোমাকেই ভালোবাসি। আমি তো বাবা মার কথা আমি মিথ্যা কথা, সব মিথ্যা কথা। তুমি আমায় ভালোবাসো না, ভালোবাসলে আর একটা বিয়ে করতে না হলে শয়তান। ওরে আবাগের বেটি পালিয়েছে। ও দিগম্বর, ও চারদিকটা খুঁজে দেখ।
কি হয়েছে বাবা, চিৎকার করছো কেন তুমি? আরে সোনালি ঘরে নেই, ঘরে গিয়ে দেখি ঘর ফাঁকা। পুকুর ঘাটে যায়নি তো? না, আমি চারদিকটা দেখে এসেছি। জামাটা দাও তো, মনে হচ্ছে ও বাড়ি গেছে। আরে জামাটা দাও না। চারদিকটা খুঁজে দেখ, আমার ভালো ঠেকছে না। আবাগির বেটি আমাদের মুখে চুন কালি মাখাবার জন্য জলেও ঝাঁপ দিতে পারে। আরে না না, তুমি এত উতলা হচ্ছ কেন? আমি দেখছি তো। কা দুর্গা, রক্ষা করো মা। বাবা, ও মা, কি হয়েছে? কই গো, শুনছো? এই এসে এদিকে, মেয়ের কি অবস্থা হচ্ছে দেখো। কি হয়েছে রে? তোমাদের জামাই কাল রাতে আমার গায়ে হাত তুলেছে মা। কি এত দূর বার বেড়েছে? তুই আগে জানাসনি কেন? কি করে জানাবো? ওরা তো আমাকে ঘরে আটকে রেখেছিল 2 দিন ধরে। আমি পালিয়ে এসেছি মা। সত্যি নে ঘর আমি করতে পারি। বেশ করেছিস। আয় ঘরে আয়। কি চেহারা হয়েছে তোর? তুই কিছু চিন্তা করিস না মা, আমি পঞ্চায়েত অফিসে নালিশ করব। ঘরে বউ থাকতে ছেলেকে আবার কি করে একটা বিয়ে দিল সেটা আমিও দেখছি। যাও, ওকে ঘরে নিয়ে যাও, আমি একবার পঞ্চায়েত অফিস ঘুরে আসি। আয় চল, ঘরে চল। তাহলে ঘটনা যা দাঁড়াচ্ছে তাতে দিগম্বরের আবার বিয়ে দিয়ে তুমি ভালো করোনি রবি। ঘরে একটা বউ থাকতে আবার বিয়ে, ছি 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 ছি। বিশ্বাস করুন মোড়ল মশাই, নাতি নাতনির মুখ দেখার আশাতেই ছেলের আবার বিয়ে দিয়েছি। ওরা আমার মেয়ের নামে মিথ্যে অপবাদ দিয়েছে, রাত দিন ওকে বাঁজা বলে গালগাল করতো, অথচ ওরাই ওর প্রথম সন্তানকে নষ্ট করেছে। দেখো রবিন, বিয়ে যখন দিয়েইছ তখন তো আর কিছু করার নেই। তুমি বরং এক কাজ করো, তুমি সোনালির নামে 2 বিঘে জমি লিখে দাও। ঠিক আছে, লিখে দেওয়া হবে। আর হ্যাঁ, সোনালি যেখানে ভালো মনে করবে সেখানেই থাকবে, সে শ্বশুর বাড়ি হোক কি বাপের বাড়ি, যেখানেই থাক তার খোরপোশের দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে দিগম্বর। আচ্ছা, তোমাদের মত কি? ঠিক আছে বাবা, আমি 2 দিনের মধ্যেই সোনালির নামে 2 বিঘে জমি রেজিস্ট্রি করার ব্যবস্থা করে দেবো। এখন তো আমার সঙ্গে ঘরে চলুক। ওর সাথে আমি যাব না, আমি বাবার কাছে থাকবো। পছন্দ হয়েছে? এ তো অনেক ভাড়া। আরে বাবা, সেটা তোমার ভাবতে হবে। এখন আর কাঁচা বাড়ি না, একদম পাকা বাড়ি। শুধু শুধু এতগুলো টাকা খরচা করার কোনো মানে হয় না। মানে হয়, লোকে যাতে বলতে না পারে আমি তোমায় খারাপ জায়গায় রেখেছি। লোকের কথায় বড় ভয় না? তা যখন ঘরে বউ থাকতে আর একটা বিয়ে করলে তখন লোকে কিছু বললো না? সেই একই কথা। আচ্ছা, আমার কি তোমার প্রতি ভালোবাসা এতটুকু কমেছে বলো? তাও তুমি বারবার একই কথা বলে আমার এরকম কষ্ট দাও কেন বলো? কষ্ট সতীর নেই ঘর করার জ্বালা তুমি কি বুঝবে? আচ্ছা, তোমার তো ঘর করতে হচ্ছে না, তুমি তো এখানে থাকবে রানীর মতো। রানী না ছাই, ভাগের সামনে যে ঘর করে সে আবার রানী। তোমায় একটা স্পষ্ট কথা বলে দিচ্ছি, যেদিন দেখবো আমার ভালোবাসায় একটু ঘাটতি হচ্ছে সেদিন তুমি আমাকে হারাবে। ঘুমালে?
না। কেন? শুনলাম তুমি দিদিকে একটা ভাড়া বাড়িতে রেখেছো। হ্যাঁ, তোমাকে কে বলল? মোড়ল কাকা বাড়ি এসেছিল, বাবার সাথে এ নিয়েই কথা বলছিল। হ্যাঁ, তা কি বললো মোড়ল কাকা? বাবাকে বোঝালো, বললো এটাই ভালো হয়েছে, একসাথে না থেকে আলাদা থাকলে যদি সংসারের শান্তি বজায় থাকে তো সেই ভালো। তবে 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 কি? মা খুব চিৎকার চেঁচামেচি করছিল। আর তুমি? আমি কি বলবো? তোমার কোনো কাজে আমি কি কখনো আপত্তি করেছি? তুমি যেটা ভালো বুঝেছো করেছো। এছাড়া আমার কিছু করার ছিল না। দেখো, বাবা মার কথায় আমি তোমাকে বিয়ে করেছি, কিন্তু তাই বলে তো আমি সোনালীকে ফেলে দিতে পারি না। বলো, কি হলো? কিছু বলছো না? কি বলবো? জানি আমি তোমাকে খুব কষ্ট দিচ্ছি, কিন্তু আমার অবস্থাটা তুমি একবার বোঝার চেষ্টা করো। আমি তো কোনো অভিযোগ করিনি। জানি, সেই জন্য তো আমার নিজের উপর এত রাগ হয়। বৌদি, আমি মধু। দাদা কালকে যাওয়ার সময় বলে গেছিল আপনার যদি কিছু দরকার টরকার হয় এনে দিতে। না না, আমার কিছু লাগবে না। ঠিক আছে, তাহলে চলি। আমি এই যে সামনে চায়ের দোকান, ওখানেই থাকি। কোনো দরকার টরকার হলে বলবেন কিন্তু। আসি বৌদি। শোনো, কি নাম বললে তোমার? আগে মধু। ও তুমি এসো, ঘরে এসো। কি আবার বৌদি, শুনলাম তুমি নাকি আমার কাছে দুবার চায়ের দোকানে গেছে। হ্যাঁ, শুনলাম নদীর ওপারে এক পীর বাবা এসেছে। আমি একা তো কোনোদিন যাইনি, তুমি যদি একটু আমার সঙ্গে চলো তো খুব ভালো হয়। বেশ, তো কবে যাবেন বলুন? যদি কালই যাই। চলুন তাহলে, সকাল সকালে বেরিয়ে পড়া যাক। তুমি একটু বসো, ঘরে দুটো নাড়ু করেছি, খেয়ে জল খেয়ে নি। বৌদি, ও বাড়ির খবর কিছু শুনেছেন? কি খবর? ও মা, আপনি কিছুই জানেন না? নতুন বউয়ের তো বাচ্চা হবে গো। কাকা ও পাড়াশুদ্ধ লোককে মিষ্টি খাইয়েছে। ও, তবে তোমার সঙ্গে ওরা কিন্তু ঠিক কাজ করেনি। সবই আমার কপাল। এ কি, তুমি এখানে?
না মানে আমি ওকে ওকে আমি ডেকে পাঠিয়েছিলাম, তোমার তো আসতে দেরি হয় তাই ওকে দিয়ে কটা ডিম আনিয়ে নেবো ভেবেছিলাম। ডিম? মধু এখন আর দরকার লাগবে না, ও যখন এসে গেছে ওই এনে দেবে। তুই বরং সকালে এসে একবার দেখা করে যেও, যদি কিছু লাগে। এটা পাড়া গাঁ শহর নয়। মানে কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছি সেটা না বোঝার মতো ছোটটি তো তুমি নও। না আমি বুঝতে পারছি না। এই ভর সন্ধেবেলা দরজা জানলা বন্ধ করে একটা পর পুরুষকে ঘরে নিয়ে এসে গল্প করার কি মানে তুমি বোঝো না? এত নিচ তুমি, তুমি আমাকে সন্দেহ করো? বেশ করেছি ঘরে ডেকে এনেছি। তুমি কি করেছো? ঘরে বউ থাকতে বাপ মায়ের কথাই করছে খোকাটি হয়ে আর একটা বিয়ে করতে যাও নি? সেই সকালবেলা বেরিয়ে এত রাতে বাড়ি ফেরা, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা দুটো একেবারে কন কন করছে। যাই বলো বৌদি, পীর বাবা কিন্তু চমৎকারী। লাইনে দাঁড়িয়ে যা সব শুনলাম না, তুমি দেখে নিও, তোমার মনে হচ্ছে পূর্ণ হবেই। জানো হাসনাবাদ থেকে এক বুড়িমা এসেছিল। বুড়িমা চোখে কিচ্ছু দেখতে পেত না, পীর বাবার মন্ত্রপত্র ছেড়ে লাগিয়ে দিতেই সব দেখতে পাচ্ছে। বৌদি দাদা আসবে তো, আমি পালাই। তোমার চিন্তার কোনো কারণ নেই, দাদা আজ ওই বাড়িতেই থাকবে। ও যাক বাবা, নিশ্চিন্ত হলাম। ওদেরটা উঠে বসি। তুমি আরাম করে বসো, আমি দুটো ডাল ভাত ফুটিয়ে নিই, রাতে এখানে খেয়ে যাও কিন্তু। না না, বেকার ঝামেলা করে লাভ নেই। এত রাতে আবার কে এলো? এই এই হারামজাদা, ফের আমার বাড়িতে ঢুকেছিস? হ্যাঁ না বিশ্বাস করুন, আমি বৌদিকে নিয়ে একটু বাইরে গেছিলাম। বাহ, আমার বউকে নিয়ে ভর্তি করা হয়েছে, আবার আমাকেই জোর গলায় সেটা বলা হচ্ছে। আচ্ছা তোর একদিন কি আমার একদিন? কিসব জানার মতো ব্যবহার করছো? আমি জানো, তোমরা দুজন সাধু পুরুষ, দুজনে মিলে যা ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছ, পাড়ায় তো কান পাতা দেয়। ফের যদি আমার বাড়িতে দ্বিতীয় দিন ঢুকতে দেখি, ঠ্যাং খোঁড়া করে রেখে দেবো। রাত দুপুরে ঘরে চড়াও হয়ে বিরক্ত দেখাচ্ছে। অনেক সহ্য করেছি, এর যদি কোনোদিন নষ্টামি করতে দেখি না, মেরে ফাঁসিয়ে দেবো, কেউ টের পাবে না সালা। নমো বিষ্ণু, 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 নমো বিষ্ণু। বাবা, আমি ঠিক করেছি সোনালীকে দক্ষিণেশ্বরে নিয়ে গিয়ে রাখবো। হ্যাঁ, ও আপদ এখান থেকে বিদায় হলেই আমি বাঁচি। তা হঠাৎ দক্ষিণেশ্বরে কেন? ওখানে আমার পরিচিত লোকজন আছে, চেনা কয়েক ঘর লোক আছে, ওরা চোখে চোখে রাখবে। হ্যাঁ, ধন্যী মেয়ে বটে একখানা, আমাদের মুখে একবারে চুনকালি লাগিয়ে দিল। ইদানিং বড্ড বাড় বেড়েছে, আর তাছাড়া আমাদের পাড়ার লোকেরও বলি আর একটা কিছু ছুতো পেলে একেবারে সব রাজ্যময় করে দেবে। লোকের আর দোষ দিয়ে কি হবে বলো? নিজের গায়ে দাগ থাকলে লোকে তো দোষ ধরবেই। যাকে যা হয়েছে হয়েছে, এখন তুমি যত তাড়াতাড়ি পারো ওই আপদকে এ পাড়া থেকে বিদায় করো, কিন্তু তোমার সেখানে থাকা চলবে না। হে
নতুন অতিথি আসার সময় হয়েছে। এ সময় তুমি বাইরে থাকলে কি চলে? তাছাড়া চাষবাসের কাজ রয়েছে। আমি এখানে থাকবো না, ওখানে একটা কাজ জুটিয়ে নেব। সোনালীকে আমি ছেড়ে থাকতে পারবো। তবে এ আমি বলে দিচ্ছি, ওই মেয়ে একদিন তোমার সর্বনাশ করবেই করবে। না, আমি যাব না। এই যাবে না মানে? যেতে তোমাকে হবেই। আমি যখন ঠিক করেছি তুমি দক্ষিণেশ্বরে থাকবে, তখন সেটাই হবে। আমি আমার নিজের লোকজন ছেড়ে অত দূরে গিয়ে থাকবো কেন? নিজের লোককে? মধু? বারবার মধুর কথা তুলে ফোঁটা দেবে না বলে দিচ্ছি। ওটা দেবে না, ওনারা নষ্টামি করে বেড়াবেন আর সবাইকে মুখ বুজে সহ্য করতে হবে। তোমার সঙ্গে কথা বলতে আমার ঘেন্না করে। ঘেন্না করুক আর যাই করুক, কাঁথার চকের ঠিকানা তোমায় ছাড়তে হবে। মগের মুল্লুক নাকি? মগের মুল্লুক কিনা দুদিনের মধ্যেই টের পাবে। ভালো কথায় গেলে তো ভালো, নাহলে টানতে টানতে নিয়ে যাও। দক্ষিণেশ্বরে তোমাকে যেতেই হবে। দরকার পড়লে তোমার লাশ টানতে টানতে নিয়ে যাও। আমি ভালোই ভালো, খারাপে এরপর কেটে যায় বেশ কয়েক মাস। সোনালীকে দিগম্বর দক্ষিণেশ্বরে বাড়ি ভাড়া করে রাখে। নিজেও এক কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি নেয়। সোনালী প্রথমে অখুশি হলেও ধীরে ধীরে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। ওদিকে নিপা এক পুত্র সন্তানের জন্ম দেয়। সন্তানের জন্ম হতেই দিগম্বর দক্ষিণেশ্বরের বাড়ির থেকে কেতার চকের বাড়িতে বেশি সময় দিতে থাকে। আরে দাঁড়াও, জামাটা বার করতে দাও। কি যে বলো না মা, আকাশে চাঁদ তো আর আনেনি। তুইও ছোটবেলায় সারাক্ষণ এরকম ভ্যা ভ্যা করতিস। আচ্ছা বাবা, আচ্ছা উলি বাবা, এই তো বাবা এসে যাবো। বাবা বাবা বৌদি, পাড়া রক্ষাকালী পুজো, তার চাঁদাটা। এখন তো কেউ নেই, তোমরা পরে এসো ভাই। আপনি তো আছেন বৌদি। আমি থাকলে কি হবে, যে টাকা দেবে সেই তো নেই। দেখছিস না বৌদির এখন অসুবিধা আছে। আমরা এখন আসি বৌদি, পরে আসবো। সবার আসার দরকার নেই, তুমি বরং এসে নিয়ে যেও। দাদা আসলে আমি চেয়ে রেখে দেবো। এই বিলটা কেটে দে। কত টাকা কাটবো বৌদি? বৌদিকে জিজ্ঞেস করছিস কেন? বৌদি আমাদের নিজেদেরই লোক। 50 টাকা লেখ। পরে এসে নিয়ে যাবো বৌদি। চলি। বৌদি চাঁদাটা নিতে এলাম। একটু দাঁড়াও।
থ্যাংক ইউ বৌদি। নাম কি তোমার? অমর, অমর সিং। বিহার আমার দেশ। এখানে ওই 4-5 বছর হলে এসেছি। বাবা, 4-5 বছরে একেবারে এলাকার দাদা হয়ে গেছে দেখছি। এই সবাই আমাকে একটু বেশি পেয়ার করে। হ্যাঁ, তা বৌদি একটু জল খাবো। শুধু জল না অন্য কোনো মতলব আছে? ভয় পেয়ে গেছে দেখছি, ঠাট্টা করছিলাম। এসো ভেতরে এসো। শোনো, কদিনের জন্য বাপের বাড়ি যাবো ভাবছিলাম। হঠাৎ? হঠাৎের কি আছে, অনেক দিন তো হলো এখানে আছি। তাছাড়া মা বাবার জন্য মনটা খুব খারাপ লাগছে। সত্যি কথা বলবো, আমারও আর ভালো লাগছে। দেখো, চাষির ঘরের ছেলে শহরে এই উর্দি পরে সিকিউরিটি গার্ডে চাকরি করতে ভালো লাগে বলো তো? চলো গাঁয়ে ফিরে যাই। সে কথা তো আমিও বলছিলাম, অনেক দিন ঘরের বাইরে রয়েছি। তাছাড়া শুধু শুধু এখানে কতগুলো খরচ। তাহলে আমি আজই কোম্পানিকে বলছি, দেখি টাকা পয়সা কি দেয়। চলো গাঁয়ে যাই। কবে যাবে তাহলে? কাল পরশু চলো। তুমি তুমি মালপত্রগুলো গুছিয়ে নাও। আমি 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 গায়ে একটা খবর দিয়ে দিচ্ছি। না না, খবর দেবার কোনো দরকার নেই। গায়ে গিয়ে মা বাবাকে একদম চমকে দেব। আমি কিন্তু কিছুদিন বাপের বাড়ি থাকবো। আরে বাবা, সে তুমি যতদিন ইচ্ছা বাপের বাড়ি গিয়ে থাকো না, বাড়ি আমি ঠিক সামলে নেব। তারপর দুজনে একসাথে আবার নতুন করে সংসার পাবো। বাবা, ওমা সোনালি, দিগম্বর যে কই গো, শুনছো? এসো এদিকে, মেয়ে জামাই এসছে। এতদিনে মাকে মনে পড়লো? কি করবো বলো, দক্ষিণেশ্বর তো আর এখানে না। আচ্ছা, আমি তাহলে চলি। সে কি বাবা, ঘরে না ঢুকে চলে যাবে? না, আসলে কাল সকাল থেকে বাড়ি যায়নি তো, আমি কাল সকালে আসবো। আচ্ছা, আমি তাহলে চলি। চল মা, ঘরে চল। চলো। যা, তোর ঘরে যা, আমি হাট থেকে একটু মাছ নিয়ে আসি। কতদিন পরে এলি। এইভাবে চুপচাপ ঘরে বসে থাকলে ফয়সালা হবে? তখন আমি কত করে বললাম ও মেয়ের সঙ্গ ছাড়, ও মেয়ে লাইন হয়ে গেছে। আমার কথা শুনলি তুই? এখন ঘরে বসে কপাল চাপড়ালে হবেটা কি? কই খাবারের পুটলিটা আনো, আজ আবার মাঠে যেতে দেরি হয়ে গেছে। বাবা, তোমার কাছে দলিলের কপিটা আছে না? কোন দলিল? আরে, যে 2 বিঘা জমি ওদের লিখে দিয়েছিলে। তা দিয়ে হবেটা কি? সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল তো বাঁকাতেই হবে। হাতে না মেরে আমি ওদের ভাতে মারব। আমি জানতাম এরকমই কিছু একটা হবে। কি হয়েছে কি, এত ভেঙে পড়ছো কেন? ভেঙে পড়বো না? সোনালির নামে যে 2 বিঘে জায়গা লিখে দিয়েছিল দিগম্বরের বাবা, দিগম্বর তা বন্ধক রেখে দিয়েছে। আবার প্রথম কিস্তি বাবদ 9,000 টাকাও নিয়েছে। ও মা, সে কি কথা? তুমি জানলে কি করে? খেতে গিয়ে দেখি পরাণ তার দলবল নিয়ে ক্ষেতের দখল দিয়েছে।
বন্ধক টাকা ফেরত না দেওয়া পর্যন্ত সে চাষ করতে দেবে না। তাহলে কি হবে? আমি ছেড়ে দেবো ভেবেছো? আমি পঞ্চায়েতে নালিশ করব, দরকার হলে থানায় যাব। ও বাপ বেটার ফোন দিই আমি সবার কাছে ফাঁস করে দেবো। যাও তো, ট্রাঙ্ক থেকে আমাকে দলিলটা বের করে দাও তো দেখি। দেখ কত বড় ফন্দিবাজ হয়েছে তোমরা। সোনালী দিগম্বরের পুরনো মন কষাকষি তো ছিলই, 2 বিঘে জমি নিয়ে নতুন করে 2 পরিবারের মধ্যে বচসার সৃষ্টি হয়। সোনালী বাপের বাড়িতেই থাকতে শুরু করে। দিগম্বর অবশ্য সোনালীর সঙ্গে সর্বদাই যোগাযোগ রেখে চলে। 2 বাড়ির অলক্ষ্যেই দুজনের দেখা সাক্ষাৎ চলতে থাকে। যতই মন কষাকষি থাক, আসল ঘটনা হলো দুজনেই দুজনকে ভালোবাসত। তারপর এলো সেই দিন। কে হরিপদ, এত রাতে হনন করে চললে কোথায়? আর বলো না ভাই, কাল সকালে খেতে জল সেচতে হবে, এত রাত হয়ে গেল, মোদের এখন কোনো পাত্তা নেই। ওই গাঁজা ভাঙকে কোথাও পড়ে আছে হয়তো। যা বলেছো ভাই, আজকাল চাষের কাজে লোক পাওয়া বড় কঠিন। এই হরিপদ, এই তোমার মেয়ের কি খবর বলো? আজ তো দেখলাম মেয়ে জামাই একসঙ্গে বেরোলো। বেরোলো মানে? আরে মেয়ের তো আজকে কদিন ধরে দাঁতে খুব যন্ত্রণা, তো আজ সকালে হাসপাতালে গেল ডাক্তার দেখাতে। তো জামাই কোত্থেকে এলো? সে কি ভাইয়া, নদীতে নৌকো করে একসঙ্গে এখানে এলাম, তোমার মেয়ে আমাকে দেখে বললে কাকা কেমন আছো। সে কি সোনালী দিগম্বর একসাথে? তাহলে নিশ্চয় কোনো একটা মতলব আছে। তা মানিক, হ্যাঁ আমি চলি ভাই। সোনালী, সোনালী। কি গো, কি হয়েছে? মেয়েকে ডাকছো কেন? সোনালী কোথায়? সোনালী তো এখনো আসেনি। আসেনি? তুমি ঠিক বলছো? কেন, কি হয়েছে? রাস্তায় মানিকের সঙ্গে দেখা। ও বললো সোনালী আর দিগম্বরকে নাকি একসাথে ফেরিঘাটে যেতে দেখেছে। সে কি কথা, দিগম্বরের সাথে? তাই তো ভাবছি। তাই মানিক বলেছিল সোনালী আর দিগম্বরকে নাকি খুশি খুশি দেখাচ্ছিল। সোনালী কি আবার ও বাড়িতে ফিরে গেল? দিগম্বরটা আসতো শয়তান, ও সব বাড়ি। মেয়েটাকে আমার নিশ্চয় ভুলিয়ে ও বাড়ি নিয়ে গেছে। তাহলে কি তুমি একবার ও বাড়ি গিয়ে দেখবে? না, আজ রাত্রে বরং থাক। রাতে গিয়ে ঝামের বাড়ি লাভ নেই। আরে নিজের মেয়ে যখন নিজের হলো না, তো ওই অপরকে দোষ দিয়ে লাভ কি? বরং কাল সকালে একবার গিয়ে দেখে আসবো। খন জয় মা কালী, মা আমার। দিগম্বর, ও সোনালী, কি ব্যাপার এত সকাল সকাল যে? ও বে মশাই, শুনলাম সোনালী রাতে দিগম্বরের সাথে ফিরে এসেছে। কই না তো। তাছাড়া ওই মেয়েকে ঘরে আনলে ঢুকতে দিতাম নাকি বাড়িতে? ও এই কথা। তার দিগম্বরকে একবার ডাকুন দেখি। কি ব্যাপার? সোনালী কাল থেকে বাড়ি ফেরেনি। শুনলাম রাতে নাকি তোমার সাথে বাড়ি ফিরে এসেছে। সোনালী কোথায় আমি কি করে বলবো? তার গায়ের লোকে কি মিছে কথা বলছে? মিছে কথা কি সত্যি কথা সে তুমি গায়ের লোককে গিয়ে জিজ্ঞাসা করো। বলি সকালবেলা গায়ে পড়ে ঝগড়া করতে এসেছে কেন? আমি ঝগড়া করছি? আমি তো এলাম আমার মেয়ের খোঁজ নিতে। তার দিগম্বর তো পুরো কথা অস্বীকার করছে। আমার ভালো ঠেকছে না। আমার মেয়েটা কিছু হয়নি তো? কি আবার হবে? ওই আবাকেই বেটি জমেরও অরুচি। দেখো কার সঙ্গে ভেগেছে। মুখ সামলে কথা বলবেন। নিয়ে তো কুটুম বাড়ি, তাই চুপ মেরে আছি। আমি আজই পঞ্চায়েতে নালিশ করব। করো, যা ইচ্ছে তোমার করো গিয়ে। তোমার হিম্মত আমার জানা আছে। তার মানে তুমি বলছো যে তুমি নিজের চোখে দেখেছো? শুধু দেখিনি মনোল বসায়, আমি তার সঙ্গে কথা পর্যন্ত বলেছি। সুতরাং
বুঝতে পারলেন মোড়ল মশাই, এর মধ্যে একটা কোনো রহস্য আছে। তা না হলে ও বাড়ি থেকে পুরো ঘটনাটা অস্বীকার করছে কেন? মোড়ল মশাই, ও বাড়িতে বাপ বেটা কেউ নেই, দুজনেই কোথায় পালিয়েছে, বউটা কেউ বলতে পারলো না। দেখলেন তো মোড়ল মশাই, আমি ঠিক এই সন্দেহটা করেছিলাম, ও বাপ বেটা দুজনে মিলে পালিয়েছে। তা হরিপদ, তোমার মেয়েকে ওরা দক্ষিণেশ্বর না কোথায় রেখেছিল বলছিলে? হ্যাঁ হ্যাঁ, দক্ষিণেশ্বরে, তবে ঠিকানাটা ঠিক বলতে পারবো না, সঙ্গে গেলে আমি চিনি দিতে পারি। হ্যাঁ, ব্যাপারটা আমারও খুব একটা ভালো ঠেকছে না। চলো থানায় যাওয়া যাক। থানায় গিয়ে সব কথা খুলে বলি, তারপর তেনারা যা ভালো বুঝবেন করবেন। আচ্ছা ঠিক আছে, চলো চলো। পালিয়েছিলি কেন? না স্যার, কারখানার কাজে আটকে গেছি। কারখানায় গিয়েছিলি? আমি তোর কারখানায় খোঁজ নিয়েছি। তুই কোথাও যাসনি, কারখানায় আদৌ যাস? চল। হ্যাঁ হ্যাঁ স্যার, সত্যি বলছি স্যার। চল। কথা আমার করতে হয় না স্যার, আমার জানা আছে। চল 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 চল। ছেড়ে দিন স্যার। চল 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 ছেড়ে দিন। চল 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 চল। বলছি স্যার, আর মারবেন না স্যার। স্যার, আমি আর সোনালি হাসনাবাদের ট্রেনে উঠি। সোনালিকে বলাই ছিল, আসলে স্যার ওর বাবা মা আমাদের একসঙ্গে হতেই দিচ্ছিল না স্যার। ট্রেনে ওর দাঁতের যন্ত্রণা ওঠে। ছেড়েছে, আমরা বসিরহাটে ঘুরে যাই। বলে ফেল, থামবি না, থামলে কিন্তু পড়বে। স্যার, বসিরহাটের টাউন হলের কাছে ওকে দাঁতের ডাক্তার দেখা। তারপর ওষুধের দোকান থেকে একটা পেন কিলার কিনে দিই। পেন কিলার খেয়ে ওর যন্ত্রণাটা একটু কমে। তখন অনেক বেলা হয়ে গেছে। স্যার স্যার, একটু জল খাও স্যার।
তারপর বলে যাও, থামবি না, থামলেই কিন্তু পড়বে। তারপর স্যার ফিরে এলাম হাসনাবাদে। ও বলল অনেকদিন সিনেমা দেখেনি, ওকে নিয়ে সম্রাট ভিডিও হলে গেলাম। ওখানে বাংলা বই চলছিল, দুজনে মিলে সিনেমা দেখলাম। সিনেমা দেখতে বেশ রাত হয়েছিল। ফেরিঘাটের কাছে বন্ধুমহল হোটেলে দুজনে একসঙ্গে ভাত খেলাম। তখন ওকে বেশ হাসি খুশি দেখাচ্ছিল স্যার। দুজনে খেয়ে বসে উঠলাম। তখন অনেক রাত, 7:30 হবে। ইসামতির মুখে অনেকদিন পর ওকে সে আগের মতো লাগছিল স্যার। কথা বলছিল, হাসছিল, ঠিক আগের মতো স্যার। এবার বাসে করে আমরা বুড়ো শিবতলায় নামি। সরু ইটের রাস্তা ধরে হেঁটে গেলাম আমরা। রাত 9টা নাগাদ দুজনে ইছামতির ধারে হাত ধরাধরি করে হাঁটছিলাম। মনে হচ্ছিল আবার সব ঠিক হতে চলেছে। ওকে বললাম আবার চলো, দুজনে কোথাও চলে যা, গ্রাম ছেড়ে, লোকজন সব ছেড়ে। ওরা চায় না তুমি আমি একসাথে থাকি। সেই কথা বলতে রেগে গেল সবাই। ও বলল কিছুতেই এখান ছেড়ে যাবে না। কি জানি কি হলো স্যার, আমার মাথায় রক্ত উঠে গেল স্যার। গলা টিপে ধরে ইছামতিতে টেনে নামালাম স্যার। তারপর লাশটাকে কোথায় পুঁতলি? ওর শাড়িতে লাশটাকে বেঁধে টেনে নিয়ে গেলাম বাড়িতে। সে তো অনেকটা পথ। হ্যাঁ, 200 মিটার মতো হবে স্যার। তখন আমার মাথা ঠিক ছিল না স্যার। কি করবো বুঝতে পারছিলাম না। বাড়ির পিছনে কলা বাগানে এনে পুঁতে দিলাম লাশটাকে। তখন কটা বাজে? রাত 1:30 হবে। তার মানে লাশটা তোর বাড়ির পিছনে কলা বাগানে পোতা আছে, তাই তো? ঘরে গেছো, গাড়ি বের করো। চল বন্দিকে খুলে ফেল জায়গাটা। মেয়ে শ্যামলী মণ্ডলের স্মৃতি বুকে নিয়ে বিচারের আশায় তার বাবা মা। বাবা শিবুপদ মণ্ডল, মা সবিতা মণ্ডল। শ্যামলীর অনিচ্ছা সত্ত্বেও তার স্বামী দিবাকর মণ্ডলের জোর করেই দ্বিতীয় বিবাহ দেওয়া হয়েছে, সে কথা জোর গলায় বললেন শ্যামলীর বাবা শিবুপদ মণ্ডল। বিয়ে করতে যাচ্ছে, ওকে মেয়েকে ঘরে আটকে রেখেছে সারা রাত। বিয়ে যখন করতে যাচ্ছে না, ঘরে রেখে আটকে ও আবার পুনরায় বিয়ে করে আবার বাড়ি আসলো। শ্যামলীর শ্বশুরবাড়ির তরফে
পাল্টা অভিযোগ আনেন দিবাকর মণ্ডলের বাবা বীরেন্দ্রনাথ মণ্ডল। মেয়েটা পরে মাস দুয়েক আর কি লাইন হয়ে গেছিল, অন্য ছেলেপিলের সাথে লাইন হয়ে গেছিল, ওরা বিয়ে দেবে বলে ঠিক করেছিল এইরকম ধরনের অভিযোগের আঙ্গুল দুতরফেই। কিন্তু সেদিন ঠিক কি হয়েছিল জেনে নিয়ে এসডিপিও বসিরহাট জয় বিশ্বাসের কাছ থেকে। দিন সকালবেলায় এই দিবাকর মণ্ডলের প্রথম ওয়াইফ শ্যামলী মণ্ডলের দাঁতের কিছু প্রবলেম হয়েছিল, সেই প্রবলেম দেখানোর জন্য বসিরহাটে ডাক্তারখানায় আসে। বসিরহাটে ডাক্তারখানায় এসে তারপরে বসিরহাটের দাঁতের ডাক্তার দেখিয়ে এখানে একটি হোটেলে খাওয়া দাওয়া করে ওনারা হাসনাবাদ ফিরে যায়। হাসনাবাদ ফিরে গিয়ে একটি ভিডিও হলে ওরা বাংলা সিনেমা দেখে বন্ধুমহল বলে একটি হোটেলে রাতের খাওয়া দাওয়া করে। সেইখান থেকে লাস্ট জেটি ঘাট ধরে লাস্ট বোট ধরে ফিরে গিয়ে এবং লাস্ট বাস ধরে ওই দিন ওরা বাড়ির দিকে ফিরে যায়। সেই সময় বাড়ির দিকে ফিরে গিয়ে ওরা রাত্রেবেলা বাস থেকে নেমে দুজনে গল্প করতে করতে ওনারা ইছামতি নদীর তীরে বসে গল্প করতে থাকে। তখন দিবাকর মণ্ডল শ্যামলী মণ্ডলকে বলে যে চলো আমরা আবার কলকাতায় ফিরে যাই, আমরা নতুন জীবন শুরু করি এবং তোমার এইসব নামে এইসব যে বদনাম উঠছে এগুলোর থেকে ধুয়ে মুছে দাও। তখন শ্যামলী মণ্ডল কলকাতায় যেতে রাজি হয় না। রাজি না হয়ে তখনই গল্প করতে করতে দিবাকর মণ্ডল তার ওয়াইফকে একটি কলা পাতার দড়ি দিয়ে হাত বেঁধে শাড়ি দিয়ে মুখ গুজে নদীর মধ্যে জলে ডুবিয়ে মেরে ফেলে। ইছামতির বুকে এই নির্মম হত্যাকাণ্ডে গ্রামবাসীরা স্তম্ভিত। শ্যামলীকে খুনের পর দিবাকর তার দেহ যেভাবে বাড়ির পেছনে কলা বাগানে পুঁতে রেখেছিল সে ঘটনাও বেশ চমকপ্রদ। দিবাকর দেখালো তার স্ত্রী শ্যামলী মণ্ডলকে এই পুরাতন খেয়াঘাটে তার মুখে কাপড় গুঁজে এক হাত মাথায় আর এক হাত গলায় টিপে এক হাঁটু নদীর জলে প্রায় আধ ঘন্টার মতো জলের মধ্যে টিপে ধরে রাখে। তারপরে ও মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে পাগুলো নাড়তে থাকে। এভাবে আধ ঘন্টা ধরার পর আস্তে আস্তে ওর পাগুলো নিঃশেষ হয়ে যায়। তখন আর কেউ ছেড়ে দেয়, তখন ও মরে যায়। তখন ও তার ওই স্ত্রীর মৃতদেহ নিয়ে এসে এই নদীর পাড়ে রাখে। রাখার পর এই সম্পত্তি 2 বিঘে 66 শতক ওই দিবাকরের বাবা ওই মৃত শ্যামলী মণ্ডলকে লিখে দিয়েছে খোসকলা রেজিস্ট্রি করে, এবং ওই জমিতে ওই ডেড বডিটা ফেলার পর তখন আর কি জল ছিল জমিতে, ওই বিল জলে তখন ওর হাত দুটো কলার বেঁটু দিয়ে, একটা কলার বেঁটু পড়েছিল, তখন সেই কলার বেঁটু দুটো হাত দিয়ে বেঁধে দেয় 2 হাত, আর পরনের শাড়িটা গলার মধ্যে জড়িয়ে তারপর ও টানতে টানতে এই 1/2 কিলোমিটার অনুমান ডিস্টেন্স ও নিজের বাড়ির কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ওর পুকুরের ওর বাড়ির পূর্ব সীমানায় পুকুরের ধারে কলা গাছের ঝোপের সন্নিকটে গর্ত করে বাড়ি থেকে কোদাল এনে গর্ত করে পুঁতে দেয়। পুঁতে দিয়ে মাটি আর কলা গাছের পাতা ইত্যাদি ওর উপরে চাপা দিয়ে দেয়। শ্যামলী নেই, দিবাকরও জেল হাজতে, তবু গ্রামে তাদের স্মৃতি ছড়িয়ে আছে। আকাশ বাতাস জুড়ে অনুরণিত হচ্ছে শ্যামলীর বাবা মায়ের দীর্ঘশ্বাস। আমার মেয়ে যেভাবে জীবন দিয়েছে আমি তাই চাই, আমি ফাঁসি চাই।